নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। প্রাচীন ভারতের ইতিহাসে চ্যাপ্টার নাম্বার 16 আমরা আগের দিন শুরু করেছিলাম দক্ষিণ ভারতের বিভিন্ন যে রাজবংশগুলো ছিল সেইগুলো সম্পর্কে আলোচনা করা, এবং আমরা চালুক্য বংশ সম্পর্কে পার্ট 1 এর ক্লাসে দেখেছিলাম। আজকে পার্ট 2 চালুক্য আর্ট সম্পর্কে জানবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে আমরা পাট্টাকাকাল সম্পর্কে জানবো। বিভিন্ন সেই সময়কার তৈরি মন্দির, ভেসারা স্টাইলের মন্দির কি হয়, এটা কেন এই সময়, মানে এটা কিভাবে কোন সময় জনপ্রিয়তা লাভ করে বা এর বিশেষ বৈশিষ্ট্য কি, এইগুলো সম্পর্কে আমরা জানবো। তো চালুক্য শিল্প একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কারণ এখান থেকে দক্ষিণ ভারতের যে মন্দির নির্মাণ শিল্প সেইটা উন্নতি করতে শুরু করে, এবং এরপরে আমরা যখন রাষ্ট্রকূটদের সম্পর্কে পড়বো তখন দেখবো যে এই শিল্পনীতিগুলোই বা এই যে যে জিনিসগুলো তারা ইউজ করতো, শিল্প রীতিগুলো, সেগুলো আরো ডেভেলপ করবে। তো এই জায়গাটা বোঝার রয়েছে। তো তোমরা যদি আগের ক্লাসটা দেখে না থাকো, ইভেন যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রাচীন ভারতের ইতিহাস একটা প্লেলিস্ট পাবে, যেখানে আমি পুরো ডিটেলসে একদম প্রথম থেকে ক্লাসগুলো করাচ্ছি, এবং এখানে যে ক্লাসগুলো করানো রয়েছে সেটা তোমরা WBCS মেন্সের জন্য পড়তে পারো, কনসিডার করতে পারো, সেই রকম ভাবেই এই ক্লাসগুলো তৈরি করা আছে। তো অবশ্যই ক্লাসগুলো দেখো, যারা দেখোনি নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকেও তোমরা এই প্লেলিস্টটা খুঁজে পেয়ে যাবে। তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। আমি বুধবার থেকে রবিবার রাত্রি 9টায় চ্যাপ্টার ওয়াইজ MCQ ডিসকাস করছি এখানে ইউটিউবে, যেগুলো প্রত্যেকটাই ফ্রি ক্লাস। তোমরা ফ্রি এই ক্লাসগুলো করতে পারবে। লাইভ থাকার চেষ্টা করো প্রতি বুধবার থেকে রবিবার রাত্রি 9টায়। আর আমার সেকেন্ড চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, তো এটার নাম হচ্ছে দ্য জিকে একাডেমি 2.0। এখানে আমি ক্লাস 9-10 এর উপরে পড়াবো, 11-12 এর ক্লাস শুরু করবো এখানে। অর্থাৎ এই ক্লাসের স্টুডেন্ট যারা রয়েছে তারা যদি ভিডিওগুলো দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত ক্লাসগুলো এখানে আমি তৈরি করছি। তোমরা গিয়ে একবার দেখতে পারো, ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে। তো সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, নিচে ডেসক্রিপশনে এটারও লিংক দেওয়া রয়েছে। আমরা পুরো চালুক্য বংশ সম্পর্কে জেনেছি, যে কারা এরা ছিল, কোথা থেকে এদের উৎপত্তি হয়, এবং এদের অনেকগুলো শাখা ছিল। তার মধ্যে আমরা বাতাপি বা বাদামি চালুক্য বংশ সম্পর্কে পড়েছি। তারপরে আমরা সেখান থেকেই আর একটা ব্রাঞ্চ যেটা তৈরি হয় বেঙ্গির চালুক্য বংশ, সেইটা সম্পর্কে দেখেছি। আর একটা জিনিস বলেছিলাম, আরো দুটো ব্রাঞ্চ এই বংশটার রয়েছে চালুক্য বংশের, সেটা হচ্ছে একটা লাটা অঞ্চলের চালুক্য বংশ এবং আর একটা কল্যাণীর চালুক্য বংশ। এদেরকে আমরা এখনো কভার করিনি, কারণ এরা আর কিছুদিন পরে আসবে। তো যেহেতু টাইম লাইন অনুযায়ী যাচ্ছি, সেই জন্য এইগুলো সম্পর্কেও আমি ডিসকাস করব। কিন্তু এখন যেটা আমরা জানবো, মূলত এই বাদামি চালুক্য বংশের সময় যে আর্ট এবং আর্কিটেকচারের যে উন্নতি হয় সেইগুলো সম্পর্কে। আর্ট এবং আর্কিটেকচার বলতে মূলত আমরা দেখেছি যে গুপ্ত যুগ থেকে স্থায়ী জিনিস দিয়ে, ইট বা পাথর ইত্যাদি দিয়ে মন্দির নির্মাণ শিল্প উত্তর ভারতে শুরু হয়ে গেছিল। এবং দক্ষিণ ভারতের দিকে আমরা যদি যাই, তাহলে দেখবো যে সাতবাহনদের সময়তে গুহাতে বিভিন্ন গুহা তৈরি করা, সেই গুহা কেটে তার মধ্যে বিভিন্ন চিত্র, এই টাইপের জিনিসগুলো ছিল। কিন্তু মন্দির নির্মাণ যে শিল্পটা, সেটা এই সময় থেকে একটা খুব পিক পজিশনে চলে যায় এই চালুক্যদের সময়কালটাতে। এবং এদের স্টাইলের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। আমরা এটা আগে আমি এটা ডিসকাস করে এসেছি যে উত্তর ভারতের যে শিল্পরীতি তাকে বলা হয় কি, নাগারা শিল্পরীতি। ঠিক আছে, তোমরা যদি আগের ক্লাস দেখে থাকো, যারা দেখেছো তারা অবশ্যই জানবে নাগারা শিল্পরীতি বলা হয় উত্তর ভারতের শিল্পরীতিগুলোকে, এবং দক্ষিণ ভারতের যে মন্দির নির্মাণ শিল্প সেখানে সেটাকে বলা হয় দ্রাবিড় শিল্পরীতি। এবার চালুক্যদের মেন ডিফারেন্স কি, চালুক্যদের যে মন্দিরগুলো তৈরি হচ্ছে সেগুলোকে একটা স্পেশাল নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে চালুক্যান আর্কিটেকচার, অর্থাৎ চালুক্য রীতি। ঠিক আছে, চালুক্য রীতি নাম দেওয়া হচ্ছে। এবার নিশ্চয়ই কিছু ডিফারেন্স তৈরি হয়েছিল, কারণ এরা তো দক্ষিণ ভারতে রাজত্ব করছে, দ্রাবিড় শিল্প রীতিতে তাদের মন্দির বানানো উচিত। সেইটা না করে, মানে সেই নামটা ইউজ না করে আমরা চালুক্যান আর্কিটেকচার বলছি, তার কারণ এদের যে স্টাইলটা, এরা দুটোকে মিক্সড করে দিচ্ছে, নাগারা শিল্পরীতি এবং দ্রাবিড় শিল্পরীতি দুটোর মিক্সড করে নতুন টাইপের একটা শিল্পরীতি তৈরি করছে। সেই জন্য তাদের শিল্পরীতির একটা আলাদা নাম দেওয়া হচ্ছে। এবং
ট্র্যাডিশনালি আমরা যদি আর্ট অ্যান্ড কালচারের উপর আমি আলাদা করে কোনো ক্লাস করাইনি, ভবিষ্যতে করানোর ইচ্ছে আছে, তখন আরো ডিটেলসে আমি সেগুলো ডিসকাস করতে পারবো যে নাগারা শিল্পরীতি এবং দ্রাবিড় শিল্পরীতির মিশ্রণকে ঐতিহাসিকরা বা যারা শিল্প সম্পর্কে পড়াশোনা করেন তারা একটা নতুন নাম দিয়েছেন, সেটা হচ্ছে ভেসারা শিল্পরীতি। ঠিক আছে, ভেসারা শিল্পরীতি। তো অ্যাকচুয়ালি এই যে চালুক্য শিল্পরীতি সেটা আর কিছুই নয়, এই ভেসারা শিল্পরীতির উদাহরণ। এবং প্রথম রাজবংশ হিসাবে এই চালুক্য বংশ ভেসারা শিল্পরীতি গ্রহণ করছে, যেটা পরবর্তীকালে রাষ্ট্রকূট এবং তারও পরবর্তীকালে হোয়সাল রাজবংশ এরা দক্ষিণ ভারতে বা দাক্ষিণাত্য অঞ্চলে এই ধরনের শিল্পরীতি ইউজ করছে। এইটা সম্পর্কে আরেকটু ডিটেলসে জানবো একটু পরে, ভেসারা শিল্পরীতি কাকে বলে। বেসিক্যালি প্রথমে যেটা ইন্ট্রোডাকশনে তোমরা এই জিনিসটা মাথায় রাখো, এটা উত্তর ভারতের শিল্পরীতি এবং দক্ষিণ ভারতের শিল্পরীতির মিক্স করে একটা নতুন টাইপের শিল্পরীতি। মন্দির নির্মাণ এর সাথে সাথে এরা আরো কিছু শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন হচ্ছে রক কাট কেভ, অর্থাৎ গুহা কেটে মন্দির টাইপের স্ট্রাকচার নির্মাণ করা বা তার মধ্যে বিভিন্ন ডিজাইন করা, এই সমস্ত জিনিসগুলো তাদের সময় হচ্ছে। এবং আমরা আজকে যে যে শিল্পরীতিগুলো সম্পর্কে যা যা পড়বো মূলত সেগুলো সবই কর্ণাটকে অবস্থিত, কারণ এরা আজকের যে কর্ণাটক অঞ্চল সেই অঞ্চলটাতেই রাজত্ব করতো এবং সেখানেই তারা এগুলো তৈরি করেছে। এখানে একটা নদী রয়েছে মলপ্রভা নদী, তার পাশে যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে এরকম গুহা শিল্প দেখা গেছে। এবার যেটা আমাদের একটু জানতে হবে, ভেসারা শিল্পরীতি মানে কি। একটু আগে যেটা বললাম, এটা একটা হাইব্রিড ফর্ম অফ ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচার, ভারতের মন্দির নির্মাণ শিল্পের একটা মিশ্র পদ্ধতি। অর্থাৎ উত্তর ভারতের শিল্পরীতি প্লাস দক্ষিণ ভারতের শিল্পরীতি, অর্থাৎ আরো পার্টিকুলারলি বললে নাগারা শিল্পরীতি এবং দ্রাবিড় শিল্পরীতি যদি আমরা মিশিয়ে দিই তাহলে পেয়ে যাব হচ্ছে ভেসারা শিল্পরীতি। এবার আমি যখন আগের ক্লাসগুলো করিয়েছি তোমাদের যদি মনে থাকে, তোমরা যদি ক্লাসগুলো আগেরগুলো যারা দেখে এসছো আশা করছি মনে আছে, আমি সেখানে বলেছিলাম যে নাগারা শিল্পরীতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, আবার দ্রাবিড় শিল্পরীতির কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন দ্রাবিড় শিল্পরীতিতে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো একটা উঁচু মন্দিরের উপর একটা উঁচু বিল্ডিং টাইপের জিনিস যেটাকে বিমান বলা হয়। ঠিক আছে, মন্দিরের সামনে একটা গেট থাকবে যাকে গোপুরম বলা হয়। তেমনি ভাবে নাগারা শিল্পরীতিতেও এরকম অনেক বৈশিষ্ট্য দেখা যায়। যেমন নাগারা শিল্পরীতিতে মন্দিরের উপরে যে চূড়াটা দেখা যায় একটু গম্বুজ টাইপের দেখতে হয়, সেগুলোকে কি বলা হয়, শিখর বলা হয়। ঠিক আছে, এই শিখর জিনিসটা হচ্ছে নাগারা শিল্পরীতির ইউনিক বৈশিষ্ট্য। তো এই সমস্ত জিনিসকে এরা মিক্স করে দিচ্ছে, দিয়ে একটা শিল্পরীতি বানাচ্ছে যেটারই নাম দেওয়া হচ্ছে ভেসারা শিল্পরীতি। তো এই জিনিসটা প্রথম মনে রাখতে হবে যে ব্যাপারটা কি। এবং এটা কোথা থেকে শুরু হচ্ছে, চালুক্যরা শুরু করছে, পরবর্তীকালে হোয়সাল বংশ, অন্যদিকে আমাদের রাষ্ট্রকূট বংশ, এরা প্রত্যেকেই এটা ইউজ করছে। পার্টিকুলার কর্ণাটকে এরকম প্রচুর মন্দির দেখা যায়, যেমন তোমরা একটা সিম্পল উদাহরণ পাশে দেখতে পাচ্ছ, এই মন্দিরটার নাম হচ্ছে জোড়া কলস মন্দির, এটা কর্ণাটকে অবস্থিত। এখানে সমস্ত জিনিসটাই দেখা যাবে, দুটো শিল্পরীতিরই ভালোভাবে দেখতে পাবে। এবার এই ছবির থেকে ডাইরেক্ট বোঝানো খুব কঠিন ব্যাপার। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা অনেকটা বিমানের মতো দেখতে, যেটা দক্ষিণ ভারতের শিল্পরীতির। আবার একটু এই দিকটা দেখো, এদিকটা একটু গম্বুজ মতো দেখতে, এটা শিখরের বৈশিষ্ট্য। তো এইরকম দুটো জিনিস তো দেখাই যাচ্ছে, পুরো মন্দিরের ছবিটা এখানে নেই, তা সত্ত্বেও এরকম বুঝতে পারছো যে এটা দুটো শিল্পরীতির মিশ্রণ এখানে ঘটেছে। তো বেসিক্যালি এই যে শিল্পরীতিটা এটাই চালুক্যরা বাদামি চালুক্য বংশের আন্ডারে শুরু হয়। এবং ফাইনালি এখানে এই যে জিনিসটা, এটার একটা চরম উৎকৃষ্ট নিদর্শন কোথায় দেখতে পাবো, পাট্টাডাকাল বলে একটা জায়গা, এটাও কর্ণাটকে অবস্থিত। এই জায়গাটা খুব ফেমাস, এটা সম্পর্কে আলাদা করে ডিসকাস করবো। এখানে প্রচুর মন্দির রয়েছে, 10খানা মন্দির রয়েছে এখানে একসাথে পরপর, এবং এটাকে বলা হয় পাট্টাডাকাল গ্রুপ অফ টেম্পল। তো সেইখানে অনেকগুলো মন্দির রয়েছে এবং প্রত্যেকটাই এই বিমানা স্টাইলে বিমানা এবং শিখর এই দুটো মিক্স করে, অর্থাৎ দক্ষিণ ভারত উত্তর ভারতের মিক্স করে তৈরি করা হয়েছে। এরপরে রাষ্ট্রকূটদের কথা আমরা যদি দেখি, রাষ্ট্রকূটদের রাজধানী ছিল মান্যক্ষেত। সেই অঞ্চলে আমরা রাষ্ট্রকূট বংশ এর পরে পড়বো। রাষ্ট্রকূটদের যে রাজধানী মান্যক্ষেত, সেই জায়গাতে তারা এরকম শিল্প মন্দির তৈরি করে। খুব ফেমাস একটা উদাহরণ হচ্ছে ইলোরার যে কৈলাসনাথ মন্দির। ইলোরার যে কৈলাসনাথ মন্দির, এটা রাষ্ট্রকূট রাজদের সময় তৈরি হয় এবং এটা আমাদের ভেসারা শিল্পরীতির একটা উৎকৃষ্ট উদাহরণ। কিছু ইম্পর্টেন্ট ভেসারা শিল্পরীতিতে তৈরি মন্দির এখানে তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে কল্লেশ্বর মন্দির, যেটা কুক্কানুরে অবস্থিত।
রামলিঙ্গেশ্বর টেম্পল গুডুর বলে একটা জায়গাতে অবস্থিত, প্রত্যেকটাই এগুলো কর্ণাটকে অবস্থিত। মহাদেব টেম্পল এটা অবস্থিত হচ্ছে ইত্যাগিতে। কাশী বিশ্বেশ্বর টেম্পল, এটা কাশী বিশ্বেশ্বর বলতে আমাদের ইউপির কাশী নয়, এটাও কর্ণাটকের পাট্টাডাকালে অবস্থিত, ঠিক আছে। ব্রহ্মদেব টেম্পল, তারপর মল্লিকার্জুন টেম্পল, এটাও মল্লিকার্জুন টেম্পলও পাট্টাডাকালে অবস্থিত, এগুলো সম্পর্কে আলাদা করে একটু পরে বলছি। জোড়া কলস টেম্পল, যেটা আগের ছবিটা দেখালাম, সেগুলো প্রত্যেকটাই বেতারা শিল্পরীতির নিদর্শন। কিছু এগুলো জাস্ট একবার রিডিং করলে নামগুলো মনে থাকবে, যদি কোনো সময় এগুলো প্রিলিমসে নয় মেন্সে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে এরকম, তো সেখান থেকে তোমাদের সুবিধা হবে। এখানে একটা লেআউট দেওয়া রয়েছে যে কিরকম হয়, জাস্ট বোঝার জন্য, খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। চালুক্যদের তৈরি যে মন্দিরগুলো, সেইগুলো অধিকাংশ যে মন্দির, প্রায় সমস্ত মন্দিরই দেখা যাবে যে স্যান্ডস্টোন, বেলে পাথর দিয়ে তৈরি, এবং কালার হচ্ছে রেডিশ গোল্ডেন, এইরকম টাইপের মন্দিরগুলোর কালার হবে, কারণ সেইখানে যেরকম পাথর পাওয়া যাবে সেইগুলো দিয়েই তারা তৈরি করছে, তো এইরকম টাইপের পাথর এই জায়গাটাতে পাওয়া যাচ্ছে, তো সেই জন্য এইরকম রেডিশ গোল্ডেন কালার হয়। এবং কোন কোন জায়গায় দেখা যাবে, আইহোল, বাদামি, পাট্টাডাকাল, এই সমস্ত জায়গায়, যেগুলো প্রত্যেকটাই কর্ণাটক রাজ্যে পড়ে যাচ্ছে। চালুক্যদের যে মন্দির নির্মাণ শিল্প বা তাদের যে নির্মাণ শিল্প ওভারঅল, তাকে তিনটে যুগে আমরা ভাগ করতে পারি, তিনটে ফেজে ভাগ করতে পারি। কারণ প্রথমে এই যে মন্দির নির্মাণ শিল্পের কথা বলছি, প্রথমেই একদম ডেভেলপড হয়ে যায়নি যে বড় বড় মন্দির তারা তৈরি করছে। প্রথমে কি করছে, তারা গুহাতে বা গুহা কেটে এরকম টাইপের কিছু জিনিস তৈরি করছে, তো সেটা হচ্ছে আর্লি ফেজ। আর্লি ফেজ মোটামুটি 6th সেঞ্চুরিতে শুরু হচ্ছে, এবং এর উদাহরণ হিসাবে আমরা দিতে পারি তিনটে মন্দির পাওয়া গেছে, গুহা গুহা মন্দির অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে পাওয়া যাচ্ছে কোথায়, আইহোল থেকে। এবং একটা বেদিক মানে ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে রিলেটেড, একটা জৈন ধর্মের সঙ্গে রিলেটেড, আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড। তো এর থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারছি যে এই সময়তে ধর্মীয় গোঁড়ামি বা এই ব্যাপারটা অতটা ছিল না, যদিও চালুক্যরা হিন্দু ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, তা সত্ত্বেও জৈন বা বৌদ্ধ ধর্ম সেই রকমই জায়গায় ছিল, বা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা এখানে করা হয়নি। নেক্সট হচ্ছে বাদামি থেকে পাওয়া গেছে 4টে কেভ টেম্পল, 4টে গুহা মন্দির, এবং এর মধ্যে 3টে দেখা যাচ্ছে ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে রিলেটেড, আর একটা হচ্ছে জৈন ধর্মের সঙ্গে রিলেটেড। ওকে, এইরকম জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে। এই যে গুহা মন্দিরগুলোর কথা বলছি, এখানে মেনলি কি, একটা পাহাড়, তার মধ্যে গুহা কাটা হয়েছে, গুহা কেটে সেটাকে তার মধ্যে বিভিন্ন দেব দেবীর ছবি, বিভিন্ন পৌরাণিক কাহিনীর ছবি, এইগুলোকে খোদাই করা হয়েছে, এইরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু এরা বৈদিক ধর্মের ফলোয়ার ছিল, ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, তো স্বাভাবিকভাবে ব্রাহ্মণ্য ধর্মের যে উপকরণ সেটা বেশি দেখা যাবে, বাকি অন্যান্য ধর্মেরও বিভিন্ন জিনিস দেখা যাবে, যেমন বিভিন্ন ব্রাহ্মণ্য ধর্মের দেবতাদের ছবি এখানে রয়েছে, হরিহর, তারপর হচ্ছে মহিষাসুর মর্দিনী, তারপর বরাহ, বরাহ হচ্ছে বিষ্ণুর অবতার, নরসিংহ, তারপর হচ্ছে ত্রিবিক্রম, বিষ্ণু, এরকম বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে। নটরাজ মূর্তি, যেটা ড্যান্সিং শিবের যে ড্যান্সিং ফর্ম, নৃত্যরত মূর্তি, সেটাকে নটরাজ বলা হয়। দক্ষিণ ভারতে এটা খুব ফেমাস। উত্তর ভারতে কিন্তু নটরাজ মূর্তি আজকে দেখা যায় এরকম নয়, কিন্তু মেনলি দক্ষিণ ভারতে এই নটরাজ যে ফর্মটা, সেটা দক্ষিণ ভারত থেকেই এসছে। তো সেই রকম টাইপের মূর্তি এখানে প্রচুর পরিমাণে দেখা যাবে, মানে ছবি আকারে এখানে দেখা যাবে। নেক্সট হচ্ছে সেকেন্ড ফেজ, এবার একটু ম্যাচিওর হচ্ছে, এবং এই জায়গাতে এবার আস্তে আস্তে মন্দির নির্মাণ তৈরি হচ্ছে, গুহা কেটে নয়, ডাইরেক্ট পাথর দিয়ে বা ইট দিয়ে, ইট নয় বেসিক্যালি পাথর দিয়ে তৈরি হয়েছে, যেটা একটু আগে দেখলে যে স্যান্ডস্টোন, বেলে পাথর দিয়ে তৈরি মন্দির এই সময় তৈরি হচ্ছে। যেমন আইহোল, আইহোলে টোটাল কম করে এখানে টোটাল 70টা স্ট্রাকচার পাওয়া গেছে মন্দিরের, যেগুলো সবই এই সেকেন্ড ফেজের অবস্থিত। ওকে, আর কিছু উদাহরণ হচ্ছে লাটখান টেম্পল, এটাকে চালুক্য শিব টেম্পল বলা হয়, চালুক্য শিব টেম্পল নামেও পরিচিত এটা। মেগুটি জৈন টেম্পল, জৈন জৈন মন্দির একটা, মেগুটি দুর্গ টেম্পল, এটা দুর্গা নয় কিন্তু, একটু এটা এগুলো সম্পর্কে আলাদা আলাদা আছে, মন্দিরগুলো সম্পর্কে কিছু কথা সেই সময় বলবো। দুর্গ টেম্পল, এইরকম টাইপের টেম্পল গুলো এই সময়কার উদাহরণ। এছাড়াও নাগারাল থেকে পাওয়া গেছে নাগনাথ টেম্পল, যেটা দ্রাবিড় স্টাইলে তৈরি, পুরোপুরি দ্রাবিড় স্টাইলে তৈরি, এটা দুটোর মিক্সড নয়, দ্রাবিড় স্টাইলে তৈরি মন্দির। বানান্তিগুডি টেম্পল, তারপরে মহাকুস্তেশ্বর টেম্পল, এগুলো সবই সেকেন্ড ফেজে। থার্ড ফেজ যেটা, সেটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই সময় সব থেকে উৎকৃষ্ট যে শিল্প বাদামি চালুক্যদের আন্ডারে, সেটা এই সময়টাতে দেখা যাচ্ছে। এবং এই সময়কার সব থেকে বড়
যে ইম্পর্টেন্স সব থেকে বিখ্যাত যে জায়গাটা সেটা হচ্ছে পাট্টাডাকাল। এটা 8th সেঞ্চুরিতে তৈরি হচ্ছে এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এটা। তো পাট্টাডাকাল খুব ফেমাস একটা জায়গা যেখানে টোটাল 10টা মন্দির রয়েছে, টোটাল 10টা মন্দির রয়েছে এবং তার মধ্যে 10টা মন্দিরের মধ্যে 6টা হচ্ছে দ্রাবিড় স্টাইলে, 4টে হচ্ছে নাগারা স্টাইলে। কিছু ইম্পর্টেন্ট উদাহরণ এখানে দেওয়া রয়েছে যেগুলো সম্পর্কে এখানে আলাদা আলাদা করে পড়বো, ঠিক আছে। এছাড়াও একটা টেম্পল পাওয়া গেছে ভূতনাথ গ্রুপ অফ টেম্পল বলে। ভূতনাথ গ্রুপ অফ টেম্পল যেটা তোমরা পাশে ছবিতে দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা লেকের মধ্যে এই যে মন্দিরটা, এটা 7th to 12th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছে। এটা পাট্টাডাকালে নয়, ভূতনাথ গ্রুপ অফ টেম্পল এটা বাদামের কাছে অবস্থিত এবং যে লেকের ওপর এই মন্দিরটা অবস্থিত সেই লেকটার নাম হচ্ছে আগস্ত লেক এবং এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটা একটা আলাদা মন্দির। এবার আমরা যদি যাই এর কাছে পাট্টাডাকাল সম্পর্কে জানবো, তার আগে আরেকটা মন্দির যেটা লাটখান টেম্পল, চালুক্য শিবা টেম্পল বা লাটখান টেম্পল নামে পরিচিত। এটা আইহোলে অবস্থিত, নিচে দেখতে পাচ্ছ এই মন্দিরটা। এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে মন্দির নির্মাণ শিল্প সেটা অন্যরকম। যেহেতু এটা একটু পুরনো মন্দির, এখানে নাগারা স্টাইলও ফলো করা হয়নি, দ্রাবিড় স্টাইলও ফলো করা হয়নি। এখানে যে রূপটা, এখানের যে ছাদটা সেটা পুরো ফ্ল্যাট, আমাদের সাধারণ বাড়ি যেরকম হয় সেই রকম টাইপের ফ্ল্যাট বাড়ি। লাটখান টেম্পল এটা ফ্ল্যাট রুফ টেম্পল হিসেবে এটা পরিচিত। পাট্টাডাকাল সম্পর্কে আমরা জানবো যে তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এরকম টোটাল 10টা মন্দিরের একটা লাইন রয়েছে এই পাট্টাডাকাল অঞ্চলে এবং এটাকে বলা হয় পাট্টাডাকাল গ্রুপ অফ টেম্পল। ওকে, পাট্টাডাকাল গ্রুপ অফ টেম্পল। যদি প্রথম কোশ্চেন এখান থেকে যেটা আসে যে পাট্টাডাকাল গ্রুপ অফ টেম্পল এটা কোন রাজবংশের সময় তৈরি হয়েছে, সেটা হচ্ছে মেনলি এটা চালুক্যদের সময় তৈরি হয়েছে। মেনলি এটা চালুক্যদের সময় তৈরি হয়েছে, কিন্তু পরবর্তীকালে এখানে হচ্ছে রাষ্ট্রকূট বংশেরও কন্ট্রিবিউশন রয়েছে, ঠিক আছে। রাষ্ট্রকূট বংশ এখানে পরবর্তীকালে যখন এদের পতন হয়ে যায়, চালুক্যদের পতন হয়ে যায়, তখন রাষ্ট্রকূটরাও এখানে কিছু কাজ করে। তো মূলত এটা চালুক্যদের আন্ডারে তৈরি হয়। টোটাল যে 10টা মন্দির পাওয়া গেছে তার মধ্যে 9টা হিন্দু টেম্পল এবং একটা জৈন টেম্পল এখান থেকে পাওয়া গেছে এবং এই জৈন টেম্পলটাই সম্ভবত রাষ্ট্রকূটদের সময় তৈরি হয়েছে। এই যে মন্দিরগুলো তৈরি হয়েছে প্রত্যেকটার একটা কমন বৈশিষ্ট্য দেখা গেছে, যে মন্দিরটা নয় ফার্স্ট নাগারা স্টাইলে তৈরি, নয় দ্রাবিড় স্টাইলে তৈরি, কোনো একটা স্টাইলে এটা নেওয়া হয়েছে। নাগারা বলতে উত্তর ভারতের স্টাইল, দ্রাবিড় বলতে দক্ষিণ ভারতের স্টাইল, কোনো না কোনো একটা ফলো করা হয়েছে। সেকেন্ড, প্রত্যেকটা মন্দিরের গায়ে হিন্দু মহাকাব্য যেমন রামায়ণ, মহাভারত এইগুলোর বিভিন্ন কাহিনী সেইগুলোকে চিত্রিত করা হয়েছে। ভগবত পুরাণের দেখা গেছে, বিভিন্ন কাহিনী এখানে দেখা গেছে, পঞ্চতন্ত্রের কাহিনী এখানে দেখা গেছে। তো এইরকম বিভিন্ন মন্দিরের গায়ে গায়ে এইরকম একটা জিনিস প্রত্যেকটা মন্দিরেতেই কমন। যেরকমটা একটু আগে বললাম, টোটাল 10টা মন্দিরের মধ্যে 4টে মন্দিরে দ্রাবিডিয়ান স্টাইল ফলো করা হয়েছে, 4টে মন্দিরে নাগারা স্টাইল ফলো করা হয়েছে এবং 2টো টেম্পল 9th এবং 10th সেটা হচ্ছে ভেসারা স্টাইল ফলো করা হয়েছে। ভেসারা বলতে দুটোর মিশ্রণ, যেটা একটু আগে আমরা ডিসকাস করলাম, ঠিক আছে। 2টো মন্দির এরকম করা হয়েছে। তার মধ্যে এটাই কোশ্চেন করা হয় কোনটা ভেসারা স্টাইলের মন্দির, সেটা হচ্ছে পাপনাথ টেম্পল, ঠিক আছে। পাপনাথ টেম্পল এটা ভেসারা স্টাইলে তৈরি। একটা একটা করে মন্দির সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে পাপনাথ টেম্পল, যেটা এটা পুরোপুরি ভেসারা আর্কিটেকচারে তৈরি। ভেসারা আর্কিটেকচার যেটা তোমরা পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাপনাথ টেম্পল। নর্থ ইন্ডিয়ার যে মন্দির নির্মাণ শিল্প তার একটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে মণ্ডপ। সামনে একটা মণ্ডপ থাকবে, মণ্ডপ আর কিছুই নয়, এরকম কয়েকটা বেশ কিছু থামের উপরে একটা ছাদ, ঠিক আছে, একটা ফাঁকা জায়গা, চারিদিকটা ফাঁকা থাকবে কিন্তু উপরে একটা ছাদ থাকবে এবং বেশ কিছু থাম থাকবে, সেটাকে মণ্ডপ বলা হয়। এটা নর্থ ইন্ডিয়ার নাগারা আর্কিটেকচারের স্টাইল, যেটা এখানে ফলো করা হয়েছে। নেক্সট হচ্ছে সামনে এখানে যে বিমানা সেটা এখানে ফলো করা হয়েছে দক্ষিণ ভারতের স্টাইল। তো এই যে মিশ্রণটা এখানে ইউজ করা হয়েছে। নেক্সট একটা মন্দির রয়েছে সঙ্গমেশ্বর টেম্পল। এই সঙ্গমেশ্বর মন্দির এটা বিজয়েশ্বর মন্দির নামেও পরিচিত এবং এটা যিনি তৈরি করেছিলেন, সমস্ত মন্দির কে তৈরি করেছিলেন সেটা জানা যায় না আজকে। সমস্ত কিছুই চালুক্যদের আন্ডারেই তৈরি হয়েছে, অধিকাংশই, যেটা বললাম চালুক্যদের আন্ডারে তৈরি হয়েছে, কিন্তু সমস্ত গুলোর কোন রুলার তৈরি করেছে বা কে তৈরি করেছে সেটা জানা যায় না। যেগুলো জানা গেছে সেগুলো ইম্পর্টেন্ট, যেমন এই মন্দিরটা সঙ্গমেশ্বর মন্দির।
একজন চালুক্য রাজা ছিলেন বিজয়াদিত্য সত্যাশ্রয় বলে, বা শুধু বিজয়াদিত্য মনে রাখতে পারো, এই বিজয়াদিত্য এই মন্দিরটা তৈরি করেছিলেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই মন্দিরটা সঙ্গমেশ্বর মন্দির হচ্ছে পাট্টাডাকালে যে 10টা মন্দির রয়েছে তার মধ্যে সব থেকে পুরনো ওল্ডেস্ট মন্দির। এইটা হচ্ছে, সরি, সঙ্গমেশ্বর মন্দিরের ছবি ইউজ করা হয়নি। যাই হোক, নেক্সট হচ্ছে বিরূপাক্ষ মন্দির। বিরূপাক্ষ মন্দির এটা 740 খ্রিস্টাব্দে তৈরি করেন, এবং এটাও খুব ইম্পর্টেন্ট। কে তৈরি করেন? যিনি তৈরি করছেন তার নাম হচ্ছে কুইন লোকমাহা দেবী। ঠিক আছে, লোকমাহা দেবী। ইনি বিক্রমাদিত্য দ্বিতীয়। আমি আগের দিনের কাছে এদের সম্পর্কে পড়েছিলাম। বিক্রমাদিত্য দ্বিতীয় বলে একজন রুলার ছিলেন চালুক্যদের, তার পত্নী, তিনি এটা তৈরি করছেন। কেন তৈরি করছেন? পল্লবদের বিরুদ্ধে জয়লাভকে স্মরণ করে রাখার জন্য। এই যে রুলার বিক্রমাদিত্য দ্বিতীয়, তিনি পল্লবদের হারিয়ে দেন, সেইটাকে স্মরণ করার জন্য ইনি এই মন্দিরটা তৈরি করছেন। পাট্টাডাকালে যে কটা মন্দির রয়েছে তার মধ্যে সব থেকে বড় লার্জেস্ট মন্দির এইটা বিরূপাক্ষ মন্দির। নেক্সট হচ্ছে জম্বুলিঙ্গ টেম্পল, যেটা খুব বড় নয়, ছোট একটা মন্দির। ঠিক আছে, আর এখানে শিবের যে ড্যান্সিং ফর্ম, অর্থাৎ নটরাজের ছবি দেখা যাচ্ছে। নটরাজের ছবি এখানে আমরা দেখতে পাবো এতে মন্দিরে। আর এটা নর্দার্ন স্টাইল, অর্থাৎ নাগারা শিল্পরী থেকে এটা ফলো করা হয়েছে। নেক্সট হচ্ছে মল্লিকার্জুন টেম্পল। এটাও বিক্রমাদিত্য দ্বিতীয়ের আর একজন রানী এটা তৈরি করেছেন, যদিও এটা সম্পূর্ণভাবে পাওয়া যায়নি, অনেকটাই ধ্বংস হয়ে গেছে। তো মল্লিকার্জুন টেম্পল তিনি তৈরি করেছেন এগেন সেম কারণে, যে পল্লবদের বিরুদ্ধে তিনি জয়লাভ করছেন সেইটার কে স্মরণ করে রাখার জন্য। প্রথম রানী একটা মন্দির তৈরি করছে, সেকেন্ড রানীও আর একটা মন্দির তৈরি করছে। এবং এখানে তোমরা যদি দেখো, এটা বুঝতে পারবে এটা একটা বিমান, সরি বিমান বলছি, গোপুরাম। ঠিক আছে, গোপুরাম, অর্থাৎ এটা একটা দক্ষিণ ভারতীয় শিল্পরীতি, দ্রাবিড় শিল্পরীতির নিদর্শন। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বিমান। কাশী বিশ্বনাথ টেম্পল, এটা কাশী বিশ্বেশ্বরায়া নামেও পরিচিত, এবং এটা কাশী আর একটা জায়গা রয়েছে ইউপিতে, সেইটা নয়, এটা এই পাট্টাডাকালে অবস্থিত। এটা একটা ছোট মন্দির। কে তৈরি করেছে এটা জানা যায় না, জাস্ট মন্দিরগুলোর নাম মনে রাখবে কোনটা পাট্টাডাকালে অবস্থিত। নেক্সট হচ্ছে চন্দ্রশেখর টেম্পল। এটাও কে তৈরি করেছে জানা যায় না, 9th কি 10th সেঞ্চুরিতে এটা তৈরি করা হয়। ছোট মন্দির, এই যে এইটুকু অংশটা, এটাকে বলা হচ্ছে চন্দ্রকেশ্বর টেম্পল। নেক্সট হচ্ছে গালাঙ্গানাথ টেম্পল। এটাও মিড 8th সেঞ্চুরিতে এই মন্দিরটা তৈরি হয়, ছোট একটা মন্দির দেখতে পাচ্ছ। নেক্সট কাদাসিদ্ধেশ্বর টেম্পল। কাদাসিদ্ধেশ্বর টেম্পল এটাও খুবই ছোট একটা মন্দির, 7th সেঞ্চুরিতে তৈরি হয়। জৈন নারায়ণ টেম্পল। টোটাল যে 10টা মন্দির পাওয়া গেছে তার মধ্যে একটাই জৈন ধর্মের জন্য তৈরি করা হয়েছে, এবং সম্ভবত এটা পরে তৈরি করা হয়েছে, রাষ্ট্রকূট বংশের আন্ডারে এটা তৈরি করা হয়েছে, বা অনেকে মনে করছে যে কল্যাণীর চালুক্য বংশ, যেটা এখন আমরা পড়িনি, রাষ্ট্রকূটদের পরে রাজত্ব করতে আসে, তাদের সময় তৈরি হয়। তো অনেক ঐতিহাসিক বলছে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ দ্বিতীয় এটা তৈরি করেছেন। যাই হোক, এটা মনে রাখবে, এখানে অবস্থিত জৈন নারায়ণ টেম্পল পাট্টাডাকালে, এবং এটা একটা জৈন মন্দির, এবং এখানে দ্রাবিড়িয়ান স্টাইল ইউজ করা হয়েছে। পেন্টিং এর দিকে যদি দেখি আমরা, অজন্তা এবং ইলোরা দুটো গুহা, এইগুলো অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছিল, কিন্তু এর যে ফাইনাল যে স্টেপটা, ফাইনাল ছবিগুলো কমপ্লিট হয় সেটা এই সময় হয়, চালুক্য রিজিয়নের সময় হয়, চালুক্য রাজবংশের সময়। এবং এরকম বিভিন্ন ছবি তো এই পুরো গুহার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গুহাতে যে ছবিগুলো পাওয়া গেছে সেগুলোর রং এখনো পর্যন্ত সেম থেকে গেছে, কোনোভাবে এখনো চেঞ্জ হয়নি এতদিন পরে, কোনো প্রিজার্ভ করে রাখা নয়। একটা গুহার মধ্যে এরকম ছবি আঁকা, সেগুলো এখনো পর্যন্ত সেম থেকে গেছে। এবং বেসিক্যালি এখানে সবই বৌদ্ধ ধর্ম রিলেটেড, বৌদ্ধ ধর্মের বিভিন্ন ছবি এখানে পাওয়া গেছে। আগে আমি এটা সম্পর্কে ডিসকাস করেছি। নেক্সট হচ্ছে বাদামি কেভ টেম্পল, বাদামি গুহা মন্দির, যেটা তোমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছ এরকম। এখানে গুহা ছবি দেখে মনে হতে পারে যে এটা একটা গুহা, নাকি এটা মনে হচ্ছে একটা মন্দির তৈরি করা, কিন্তু অ্যাকচুয়ালি এই সময় যে গুহাগুলো তৈরি হয়, জাস্ট একটা পাহাড়ের গায়ের মধ্যে গুহা কেটে দিয়ে, সেরকম নয়। সেই যে শিল্পটা, এটা খুব চরম উৎকৃষ্টতার পর্যায়ে চলে যায়। গুহাগুলোতে এই সময় থাম তৈরি করা হতে থাকে, তাছাড়া উপরে বিভিন্ন কারুকার্য, চারিদিকে বিভিন্ন কারুকার্য করা হতে থাকে। তো এই যে জিনিসটা থামের উপরে, মানে থাম তৈরি করা, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি বাদামির যে, মানে এই সময়কার যে গুহা শিল্পগুলো বা গুহা মন্দিরগুলো, সেইগুলোর মধ্যে।
বাদামিতে যে গুহা মন্দিরগুলো পাওয়া গেছে টোটাল 4টে নাম্বারে এখানে পাওয়া গেছে, এবং এগুলো প্রত্যেকটা আর্লি চালুক্য পিরিয়ডের। এই সময়তে গুহা মন্দির তৈরি হচ্ছে, পরবর্তীকালে গিয়ে যখন লেট পিরিয়ডটা ম্যাচিওর পিরিয়ড আসবে সেই সময়তে ডাইরেক্ট মন্দির তৈরি হচ্ছে, তখন আর গুহা কেটে হচ্ছে না। তো আর্লি পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি এরকম গুহা তৈরি হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে আইহোল টেম্পল। আইহোল আইহোল থেকেও এরকম মন্দির পাওয়া গেছে, এবং এই মন্দিরটার নাম হচ্ছে দুর্গ টেম্পল। দিস ইজ নট দুর্গা মানে দেবী দুর্গার জন্য নয়, দুর্গ বলতে এখানে ফোর্ট মানে হচ্ছে কেল্লা, যে কেল্লা যাকে দুর্গ বলা হয় সেই দুর্গ এখানে, সেইটার নামকরণ হয়েছে এইভাবে দুর্গ টেম্পল বলে। এটাও চালুক্যদের দ্বারা তৈরি হচ্ছে, এবং এটা একটা ভেসারা স্টাইলের আর্কিটেকচারের নিদর্শন, ফিউশন অফ দ্রাবিডিয়ান এবং নাগারা স্টাইল অফ আর্কিটেকচার। এটা এই মন্দিরটা গজপ্রস্থ নামেও পরিচিত, গজপ্রস্থ, ঠিক আছে, গজপ্রস্থ নামেও এই মন্দিরটা পরিচিত। গজ বলতে হাতি, সেখান থেকে এই নামটা, ঠিক আছে। আর লাটখান টেম্পল সম্পর্কে আমরা একটু আগে দেখে এলাম, ঠিক আছে। এটা হচ্ছে লাটখান টেম্পল, এবং বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফ্ল্যাট রুফ, পুরোপুরি সোজা স্ট্রেট যে ছাদটা। নেক্সট হচ্ছে রিলিজিয়ান, ধর্ম। বাদামির চালুক্য বংশের রুলাররা প্রত্যেকেই ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, এবং স্বাভাবিকভাবে সেই কারণে এই সময় ব্রাহ্মণ্য ধর্মের যে প্রাধান্য সেটা দক্ষিণ ভারতে বৃদ্ধি পায়। তার মানে এই নয় যে অন্য ধর্মগুলোর এই সময় খারাপ অবস্থা ছিল। পুলকেশী প্রথম, যিনি এই বংশের প্রতিষ্ঠাতা, তাকে বলা হয় যে তিনি অশ্বমেধ যজ্ঞ পর্যন্ত করেছিলেন। এবং হিউয়েন সাং লিখছেন কি, যে বুদ্ধিজম ওয়াজ ডিক্লাইন ইন ওয়েস্টার্ন ইন্ডোডেকান। এই সময় বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে এখানে পতন লাভ করছে। এর আগে অব্দি সময়টাতেও আমরা যদি সাতবাহনদের সময় দেখি, বৌদ্ধ ধর্ম একটা ভালো পজিশনে ছিল দক্ষিণ ভারতে, কিন্তু এই সময়তে ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম আগের যে খ্যাতি ছিল সেটা কমে যাচ্ছে, সেই জায়গাতে ব্রাহ্মণ্য ধর্ম উঠে আসছে। যদিও জৈন ধর্ম এই সময়তে অনেকটাই পপুলার ছিল দক্ষিণ ভারতে, এবং তার উদাহরণও আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো মন্দির রয়েছে তার মধ্যে বৌদ্ধ মন্দিরের থেকে বেশি জৈন মন্দির এখানে তৈরি হয়েছে। বেশিরভাগ মন্দির হিন্দু ধর্মের সঙ্গে রিলেটেড, কিন্তু তারপরে যদি আমরা দেখি তাহলে জৈন মন্দিরের সংখ্যা পাবো। তো জৈন ধর্ম এখানে একটা ভালো পজিশনে এই সময় ছিল। নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। যদিও এখানে অ্যাডমিনিস্ট্রেশন খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, মানে খুব ইম্পর্টেন্ট কিছু পড়ার নেই, বা মুখস্থ তো করারই একদমই নেই, জাস্ট বোঝার একটু ব্যাপার রয়েছে যে এই সময়তে এরপরে অ্যাকচুয়ালি চালুক্যদের পরে আমরা আরো একটা রাজবংশের কথা পড়বো, সেটা হচ্ছে পল্লব রাজবংশ। জাস্ট নেক্সট ক্লাসেই আমরা এটা পড়বো পল্লব রাজবংশ সম্পর্কে, এবং আর একটা রাজবংশ সম্পর্কে অলরেডি আমি পড়িয়ে রেখেছি, তোমরা যদি মিডিভাল হিস্ট্রির প্লেলিস্টটা দেখো পেয়ে যাবে, চোল বংশ। এই দুটো রাজবংশের সময় একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য তাদের অ্যাডমিনিস্ট্রেশনে দেখতে পাবো, যে তারা ভিলেজ অটোনমির উপর জোর দিচ্ছে, অর্থাৎ স্বায়ত্ত শাসন। ঠিক আছে, স্বায়ত্ত শাসন ওয়ান টাইপ অফ বলতে পারো আজকের যে পঞ্চায়েত সিস্টেম, সেই রকম পঞ্চায়েত সিস্টেম এদের সময়তে একটা ইউনিক বৈশিষ্ট্য ছিল, বিশেষত তো চোলদের সময় পঞ্চায়েত ব্যবস্থা টাইপের ব্যবস্থা তাদের খুব বেশি ছিল। মানে তখন পঞ্চায়েত নাম ছিল না, কিন্তু গ্রামগুলোকে তারা কিছুটা স্বায়ত্ত শাসন দিয়ে রাখতো। ডাইরেক্ট চোল রাজা গিয়ে বা চোলদের উপর থেকে শাসন গ্রামগুলোতে হতো না, তারা নিজেদের মতো শাসন করতো এই জিনিসটা। কিন্তু সেই জিনিসটা আমরা মিসিং দেখবো চালুক্যদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আরেকটা ডিসিশনে পৌঁছতে পারি যে এই স্বায়ত্ত শাসন যে সিস্টেমটা, সেই সিস্টেমটা এই চালুক্যদের পরবর্তী সময় থেকে শুরু হয়। এটা একটা বৈশিষ্ট্য। আর এই সময় সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী ছিল। ইভেন আমরা চোলদের সম্পর্কে আমি যেখানে পড়িয়েছি সেখানে দেখবে, আমরা সেখানে কথা বলেছিলাম যে চোলদের সমুদ্র শক্তি, নৌ শক্তি খুব শক্তিশালী ছিল। সেটাও এই চালুক্যদের সময় থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। দক্ষিণ ভারতের যে রাজবংশগুলো তারা নৌবাহিনীর ওপর জোর দিতে শুরু করছে। পুলকেশী সেকেন্ডের ক্ষেত্রে বলা হয় তার নাকি 100টা জাহাজ ছিল। সেই সময়ের ভিত্তিতে 100টা জাহাজ থাকা একটা বিশাল বড় ব্যাপার। তো পরবর্তীকালে সেই ধারাটাই কন্টিনিউ হবে চোলদের সময়। আর এই সময় যে আর্মি ছিল, স্ট্যান্ডিং আর্মি খুব বেশি ছিল না চালুক্যদের হাতে, অর্থাৎ চালুক্য রাজার আন্ডারে খুব বেশি আর্মি ছিল না, কিন্তু তারা যেহেতু ফর্ডাল সিস্টেম ইউজ করতো, অর্থাৎ একজন রাজা, মেন যে রাজা তিনি চালুক্য বংশের, তার আন্ডারে যারা রাজা রয়েছে তাদেরকে সামন্ত রাজা বলবো। তারা এই রাজার আন্ডারে
একটা ছোট জায়গা নিয়ে শাসন করছে, তাদের হাতে যে সেনাবাহিনীটা থাকতো এবং রাজা যখন যুদ্ধ করতে যেত তখন এরা সৈন্যবাহিনী দিয়ে তাদেরকে সাহায্য করতো। এই সিস্টেমটা আমরা দেখবো মিডিভাল হিস্ট্রিতে অনেক দিন অব্দি কন্টিনিউ চলবে, সেটা এই যে এই রাজবংশ সেই রকম একটা জিনিস ফলো করতো। তো এই হচ্ছে আজকের পুরো টপিক। এর সাথে সাথে আমরা চালুক্য বংশ সম্পর্কে জানা শেষ করলাম, এবং যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে এবং যদি তোমরা এখান থেকে কিছু নতুন জানতে পারো, শিখতে পারো, ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, এবং এই চ্যানেলটা বড় করার দায়িত্ব তোমাদেরও রয়েছে, তোমরা একটু এখানে কন্ট্রিবিউশন করো। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, তোমরা যদি সেটাকে শেয়ার করে আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারো তাহলে সেটা আরো এই চ্যানেলের আরো উন্নতি হয়। তো প্লিজ একটু শেয়ার করো, এবং যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করা পুরোপুরি ফ্রি, তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং এই সাবস্ক্রাইব করে নিলে তোমরা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে, যখনই আমি ভিডিও আপলোড করবো এরকমই তখন তোমরা পেয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এর সাথে সাথে যদি কেউ মনে করো যে এই চ্যানেলকে হেল্প করবে তাহলে তোমরা জয়েন হতে পারো এবং মেম্বারশিপ নিতে পারো, তাহলে এই চ্যানেলের হেল্প হবে। আর তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে এইটাতে আমি পিডিএফ দেবো, দ্য জিকে একাডেমি। আর যদি তোমাদের ফেসবুক পেজ থাকে, ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আশা করছি সবারই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুকে একটু ফলো করে নিও জিকে একাডেমি ফেসবুক পেজকে। আর যদি কেউ কোনো মেসেজ করার থাকে ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজও করতে পারবে, আমি রিপ্লাই দেবো। তো অবশ্যই এগুলো করো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।